তা আমার রিক্সা চালাইতে হয়েছে, মেঘেরই কাজ করতে হয়েছে, আমার বউ বাচ্চা আছে, এগুলো তো আমি খাওয়াইতে হয়েছে। হ্যাঁ, এর জন্য আমি রিক্সাও চালাইছি, মেঘেরই কাজও করছি, অনেক কষ্ট করছি। আমি এখানে আছি, এই যে ঘরটা, এটা আমার শ্বশুরের জায়গা। আমার এই শ্বশুরের জায়গার উপর আমি শ্বশুর বাড়িতে আছি। হ্যাঁ, আমি স্বাধীনের পরে বিয়ে করছি, করার পরে আমার এই শ্বশুরের জায়গার উপর আমি আছি। যে মনে করেন আমার বাচ্চা খাইতেছে, নাহলে আমার মতো মুক্তিযোদ্ধা রিক্সা ভিক্ষা করা লাগবে, যেহেতু আমি এখন অসুস্থ হয়ে গেছি, কাজ করতে পারি না। শেখ সাহেব পাকিস্তান থেকে আসার পরে ওনার কাছে আমরা যাই, 5 জন মুক্তিযোদ্ধা একসাথে গেছি। যাওয়ার পরে ওনার লগে দেখা করলাম। শেখ সাহেব কান্দালায় আমাদের সাথে কথা বলতে পারতেছে না, বুঝলেন নি, আমাদের সাথে কথা বলতে পারতেছে না। পরে আমার হাতে রুমাল ছিল, আমি শেখ সাহেবের চোখের পানি আমি ফুঁচ্ছি। বীর মুক্তিযোদ্ধা শব্দটি বাঙালি জাতির জন্য গৌরবের। মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত আমাদের আজকের অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা চলে আসছি এমন একজন যোদ্ধার কাছে, যে স্বাধীনতার জন্য যুদ্ধে জয়লাভ করলেও এখনও পর্যন্ত জিততে পারেনি নিজের দারিদ্রতার সাথে। মেকারির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ভাক্স ও তা পরিবহনের জন্য একটা ভ্যান গাড়ির মধ্যে যার জীবন ও জীবিকা নিহিত এক সময়ের ইপিআর সদস্য এখন রাস্তার পাশে মেকারি না করলে যেন এক মুষ্টি জুটে না। শুনবো নোয়াখালী জেলার সদর উপজেলাধীন কাদিরহানিফ গ্রামের সেই মুক্তিযোদ্ধার মুখ থেকে জড়িত থাকা মুক্তিযুদ্ধের নানা গাই। মুক্তিযোদ্ধা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে সুস্বাগত। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আল্লাহ রহমতে। আপনি একজন মুক্তিযোদ্ধা, তা আমাদের দর্শক ইতিমধ্যে আমাদের কাছ থেকে জেনেছে। তো যুদ্ধকালীন সময়ের সংক্ষিপ্ত পরিচিতি আমরা এবং আমাদের দর্শক। তারপরে যাই এলএনজি, সিঙ্গেল মেশিন গান, রকেট শেল, তারপরে মনে করেন আর্টিলারি, এগুলো আমাকে ট্রেনিং দিয়েছে। ট্রেনিং দেয় আমাকে আল্লাহ রকম হইলে আমাকে ওইখান থেকে আনছে। তারপরে দিয়া আমরা ওই পরশুরাম বর্ডারে দিয়া আসি, পরশুরাম বাজার, পরশুরাম গ্রামে ঢুকছি। গ্রামে ঢুকে ওইখানে আমরা ক্যাম্প করছি। তখন কেলা বাগানের ভিতরে আমাদের ব্যাংকার, ওই বাগানের
কেলা বাগানের পাশে দিয়ে হলো রাস্তা নদীর, ওই গুরুমতি নদী, এটার রাস্তা। এদের বাইরে এলো যে একটা নৌকা আছে, খেবাঘাট কয় আর কি, ওইখান দিয়ে আসি। ওই সাইডে যে গ্রাম আছে, গ্রামে ঢুকবো, বুঝলেন নি? তখন আমাকে মেজর পিছনে ছিল, কাজে সিগন্যাল দিবার সাথে আছে ব্রাশ ফায়ার করবে। তখন আমার লগে আমার বেসমেন্ট ছিল, আর ম্যাগজিন ট্যাগজিন ফুরে দেওয়ার জন্য হেল্পার ছিল। হেল্পার কি মানে সবাই তো ট্রেনিং প্রাপ্ত লোক। তো আমাদের কাছে আসিল চাইনা এলএমজি বেল্ট ফিটিং করা, আড়াইশো ইয়ে আসিল, গুলি আসিল এক বেল্টে, সাক্ষী মার্কা আর কি। তো এটা তো ফিটিং করে রেখেছি। রাখার পরে যখন ওরা নৌকা যায় উঠছে, যখন নদীর মাঝখানে গেছে, তখন মনে করেন আমি এম লইছি, আমি এভাবে দাঁড়িয়ে ঠেক দিয়ে আমি এম লইছি। যখন নদীর মাঝখানে গেছে, তখন আমি এলএমজি চালাই দিলাম। আচ্ছা, চালাই দিবার লগে নৌকার সহকার ছেলি হয়ে গেছে। কই নৌকা মানে পানি ভিতরে রক্ত আর পানি এক হয়ে গেছে। এক হয়ে যাবার পরে পরশুরাম বাজারে যে আর্মিগুলো ছিল, ওরা ওয়ারলেসে আমাদের লগে কথা বলতেছে। এরা ওর দুজে তোমরা কে? আমরা কই তোকে বাবা, আমরা তোকে বাবা, আমরা মুক্তিযোদ্ধা। তখন এরা কয় যে ঠিক আছে, আমাদের সাথে তোমরা ফাইট করবে। তখন আমরা কইছি আমরা রেডি। এরপরে যে আমাদের লগে ডাক্তার আসিল, কম্পাউন্ডার আসিল, বুঝছেন? তখন আমার এই রানের মধ্যে একটু গুলি লেগেছে। আপনার? হ্যাঁ, গুলি লাগার পরে মনে করেন চামড়া ছেড়ে চলে গেছে। আল্লাহ রহিম দয়া রহমত, মনে করেন রানের মাঝখানে পড়েনি, পড়লে আমার আড্ডি ভাঙি যেত। তো যাক, এরপরে হেরা আমাদের লগে মানে যুদ্ধ করব মুখোমুখি, বুঝলেন? তখন আমরা ওই পরশুরামে 18 দিন তাদের সাথে আমাদের লগে যুদ্ধ মুখোমুখি। আমাদের এতে ডিনামাইন ফিটিং করছি, এতে পার্সোনাল মাইন ফিটিং করছি, এতে মনে করেন এই যে এলএমজি বইয়েছি, মেশিন গান, সিঙ্গেল মেশিন গান বইয়েছি। এতে আবার আর্টিলারি ফাটি আছে, এরা বোম ছাড়তেছে। এতে আবার রকেট শেষ ছাড়তেছে, বুঝলেন? মানে এরকম গিরি ফেলাবার পরে তারা অনেক মারা গেছে। অনেক মারা যাওয়ার পরে ওদের গেরিলাটারিগুলো আমরা ধরছি। তো আমাদের সাথে তো মনে করেন কোনো সম্বল ছিল না। তো মনে করেন আমাদের অস্ত্রের অভাব, গুলি গালার অভাব, এই জন্য আমরা যেটা দিয়ে যেভাবে মানে সাহিত্য পাইছি, শত্রুকে দমন করতে পারছি, এটা দিয়ে করছি। ওই ব্যানেট দিয়া অনেক মানে পাক বাহিনীরে খাইছি আমরা। ওই ব্যানেট মারিয়ে লাথি মারতাম, বুঝলেন? লাথি মারলে এটা ছড়িয়ে যেত, এটা বিষাক্ত জিনিস। তো এরকম করি মনে করেন আমরা ওইখানে 1 মাসের মতো ছিলাম। আল্লাহর রহমতে আমরা পরশুরাম বর্ডার লই, ওইগুলো আমরা ইনশাল্লাহ কাপছাট করছি। করার পরে আমাদের কাছে ওয়ারলেস আইছে, ওই যে আপনার ইয়ে আছে না, সাপরাশি রাট খালের হেকুলে একটা গোডাউন আছে। আমরা ওই গোডাউনের উপরে বোমিং করি, 7টা ভাঙিয়ে করে মারি ফেলছি। মারি ফেলার পরে এক হিন্দু বাড়ি বাজারে পশ্চিম দি বিরাট এক হিন্দু বাড়ি আছে, এদেরকে আমাকে দুপুরে খাওয়া দিছে, বুঝলেন? হিন্দু বেটিরা আমাদের জন্য ফাঁক করছে, আমরা খাইছি। কি ফাঁক করছে? আলুর ভর্তা আর ডাল, এটা দিয়ে আমরা খাই আসিলাম। তো আমাদের এই নোয়াখালীর মজুদ বাহিনীর কমান্ডার ছিল বেলায়েত মিয়া আর মমিনুল্লাহ উকিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো সচক্ষে দেখেছেন। হ্যাঁ, এখন আমাদের যেটা জানার বিষয়, কি বুঝলেন তার ব্যক্তিত্বে, কেমন মানুষ ছিলেন? শেখ সাহেব পাকিস্তান থেকে আসার পরে ওনার কাছে আমরা যাই, 5 জন মুক্তিযোদ্ধা একসাথে গেছি। যাওয়ার পরে ওনার লগে দেখা করলাম। উনি আমাদেরও দড়ি মানে কাঁদতেছে। শেখ সাহেব কান্দালাই আমাদের সাথে কথা বলতে পারতেছে না, বুঝলেন? আমাদের সাথে কথা বলতে পারতেছে না। পরে আমার হাতে রুমাল ছিল, আমি শেখ সাহেবের চোখের পানি আমি ফুঁচ্ছি। আরে ওনার মতো দয়ালু লোক কোথায় নেই,
সারা বিশ্বের ভিতরে আমি কোথায় দেখি না ওনার মতো দয়ালু। উনি এই বাঙালির জন্য জেল খাটছে, বাঙালির অধিকারের জন্য। উনি বলছে যে আমি মন্ত্রিত্ব চাই না, আমি মন্ত্রিত্ব চাই না, আমি গভর্নরই চাই না, আমি চাই আমার বাঙালির অধিকার। সেই বাঙালিয়ে তার ছোট বাচ্চা সহকার নির্মমভাবে হত্যা করেছে। এত বাধা, এত দুর্দশা, যুদ্ধকালীন এত বাধা, এত দুর্দশা সবকিছুকে উপেক্ষা করে সর্বশেষ সেই ৭১ 16ই ডিসেম্বর আপনাদের বিজয়, জি। আমাদের বিজয়, জি। সেই দিনকার আপনার বিজয়ের অনুভূতি কেমন ছিল? 16ই ডিসেম্বর ধরেন সারা দেশ স্বাধীন হয়েছে। 7 ডিসেম্বর আমরা নোয়াখালী মুক্ত করছি, 16ই ডিসেম্বর সারা বাংলাদেশ মুক্ত হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। তো একলাসুর বাজারে যে স্কুল আছে না, দক্ষিণ সাইডে, এই স্কুলের ছাদের উপরে উড়ে আমি নিজে পতাকা উড়েছি, আমি নিয়েছি। এখন বর্তমানে জি, আপনার জীবন এবং জীবিকা কিভাবে চলছে আমার বর্তমানে আমার এক ডিসিম জায়গা নেই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অর্ডার দিছে সরকারি লোক করে মুক্তিযোদ্ধার জায়গা নেই, ওনাকে জায়গা দিয়ে ঘর করে দেওয়ার জন্য। আমি অনেক জায়গায় দৌড়ছি, আমার রথ শেষ হয়ে গেছে, বুঝলেন? মানে আমি দুপুরের ভাত আমি রাত্রে খেয়েছি, দৌড়ছি, কিন্তু কার্যকারী হইতেছে না, বুঝলেন? আমি এখানে আছি, এই যে ঘরটা, এটা আমার শ্বশুরের জায়গা। আমার এই শ্বশুরের জায়গার উপর আমি শ্বশুর বাড়িতে আসি, বুঝলেন? আমি স্বাধীনের পরে বিয়ে করছি, করার পরে আমার এই শ্বশুরের জায়গার উপর আমি আছি, বুঝলেন? আমার নিজের কোনো এক ডিসিম জায়গা নাই যে আমি মরে গেলে আমার বাচ্চা কাচ্চা যে থাকবে, এরকম কোনো জায়গা নেই আমার। কারণ আমার টাকা পয়সার অভাব, যন্ত্রপাতি কিনতে হইব, যন্ত্রপাতি কিনার পয়সা নেই, তা আমি রিক্সা চালাইছি। তারপরে সমিতি করছি, সমিতি থেকে টাকা নিয়ে একটা রিক্সা কিনছি, রিক্সা কিনে আমি আমার এই যে জীবন নির্বাহ করছি। এরপরে এই টলিটা বানাইছি, টলিটা বানাইয়া এই টলিত করি যন্ত্রের বাক্সা নিচা মানতাম, রাস্তার কোলে যাইয়া বসে কাজ করতাম, বুঝলেন? এইভাবে ওই স্ট্রোকটা করার পর হইতে এখন আমি কোনো কাজ করতে পারি না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদেরকে 12,000 টাকা মনে করেন দিতেছে, হ্যাঁ, আমি ওনার জন্য দোয়া করি যে মনে করেন আমার বাচ্চা খাইতেছে, নাহলে আমার মতো মুক্তিযোদ্ধা রিক্সা ভিক্ষা করা লাগবে। দর্শক শুনলেন একজন বীর মুক্তিযোদ্ধার মুখনিসৃত হৃদয় বিদারক কথা। দেশ গড়ার এমন হাজারো যোদ্ধার বিবৃতি ফ্রিডম ফাইটার্স ফিলিংস চ্যানেলের মাধ্যমে তুলে ধরার প্রয়াস আমরা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।